সেই দিনটা বড়ই অশুভ ছিল। বাড়ি ঘর চলছিল চোখের সামনে, কিছুই করতে পারেনি। মুভি নয়, বাস্তব ঘটনা ঘটেছিল। আর ওদিকে একটা ফাঁকা মাঠের মধ্য থেকে একটা মেয়ের ধর্ষণ করা দেহটা, মেয়েটা জ্যান্ত ছিল তখনও, তাকে তুলে নিয়ে যাচ্ছিল। আসলে কিছু ঘটনা এমন ঘটে যেগুলো নৃশংস, এতটা নৃশংস হয় যে আত্মা কেঁপে ওঠে। ভারতের একটা গ্রামে এমনই কিছু ঘটেছিল যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি সত্য ঘটনা অবলম্বনে, বলা ভালো জ্বলন্ত সত্য ঘটনা অবলম্বনে সিয়া। মুভি শুরু হয়, আমরা একটা মেয়েকে দেখি যার নাম সিয়া সিং। সে তার ছোট ভাইকে একটা গল্প বলে ঘুম পাড়িয়ে দিচ্ছে। সকাল হয়, একটা গ্রামের দৃশ্য দিয়ে। গ্রামের কাঁচা রাস্তা, লোকজন খুব একটা কোলাহল নেই, চারপাশে ধান ক্ষেত। সকাল সকাল সিয়া জ্বালানি কেটে নিয়ে যাচ্ছে রান্নার জন্য। সে যখন তার ভাইকে স্কুল থেকে ছেড়ে আসছিল তখন সাইকেলের চেনটা পড়ে যায়, আর সেই সময় কিছু বখাটে ছেলে তাকে বিরক্ত করে। সিয়া সেই ছেলেগুলোকে দেখে এবং কোনো রকমে সাইকেলটা ঠিক করে সেখান থেকে বেরিয়ে যায়। ছেলেগুলো তার পিছু করতে শুরু করে। সিয়া ভয় পেয়ে জোরে জোরে সাইকেল চালাতে থাকে। এমন সময় একটা লোক স্কুটার নিয়ে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। লোকটার নাম মহেন্দর, একজন উকিল পেশায়। তার বাড়ি গ্রামেই, কিন্তু সে থাকে দিল্লিতে। মহেন্দর সেই ছেলেগুলোকে সেখান থেকে ভাগিয়ে দেয়। সিয়া আজকের মতো বেঁচে যায়। সিয়ার মাকে দেখা যায় সে একজন গ্রামের মহিলার সঙ্গে গল্প করছিল। সেই মহিলাটা সিয়ার মাকে বলে, আমি বিধায়ক বাবুকে বলেছি সিয়ার জন্য একটা চাকরি দেখে দিতে। কে এই বিধায়ক সে সম্বন্ধে আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, মহিলাটা বিধায়কের বাড়িতে কাজ করে। তবে সিয়ার মা তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না, কারণ সিয়ার মা চায় একটা ভালো ছেলে দেখে সিয়ার বিয়ে দিতে। মহিলাটা সিয়ার মায়ের সঙ্গে তাদের বাড়িতে আসে সিয়ার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু সিয়া মহিলাটাকে রেগে গিয়ে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। সিয়ার মা সিয়ার ওপর রেগে গিয়ে একটা চড় মারে। সিয়া সেখান থেকে চলে যায়, কিন্তু তার মা বুঝতে পারে না যে সিয়া কেন ওই মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করলো, কারণ সিয়া এমনিতে কারোর সাথে খারাপ ব্যবহার করার মতো মেয়ে তো নয়। হঠাৎ কি হলো, হঠাৎ সে এরকম কেন করলো? যাই হোক, সিয়া সেই মহেন্দ্র নামে উকিলটার বাড়িতে যায়। সেই লোকটাকে সিয়া মামা বলে ডাকে, তাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। সিয়া মহেন্দ্রকে বলে, মামা তুমি আমাকে দিল্লি যাওয়ার একটা ব্যবস্থা করে দাও, আমি সেখানে আমার কাকার বাড়িতে যেতে চাই। এখানে জানা যায় সিয়ার কাকা এবং কাকি দিল্লিতে থাকে। মহেন্দ্র সিয়ার এই কথা শুনে অবাক হয়ে যায়। সে ভাবে হঠাৎ সিয়া দিল্লি যাওয়ার কথা কেন বলছে, কিন্তু মহেন্দ্র সিয়াকে বলে, তুই তো এখনো অনেক ছোট, দিল্লিতে গিয়ে কি করবি? সিয়া তবু মানতে চায় না দেখে মহেন্দ্র বলে, ঠিক আছে, আমি তোর মা বাবার সাথে কথা বলে দেখব। সিয়া সেখান থেকে চলে যায়। অনেক চিন্তা ভাবনার পর সিয়া ঠিক করে সে একাই দিল্লি যাবে। এবং একদিন সিয়া দিল্লি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়। একটা বাস স্ট্যান্ডে যাচ্ছিল সে, দেখা যায় একটা গাড়ি তার পিছু নিয়েছে। সিয়া ভয় পেয়ে দৌড়তে থাকে। এমন সময় গাড়িতে থাকা একটা ছেলে বেরিয়ে আসে এবং সিয়াকে একটা জোরে লাথি মারে। সিয়া মাটিতে পড়ে যায়। ছেলেগুলো সিয়াকে ধরে টেনে হিচড়ে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। দৃশ্য পাল্টায়, দেখা যায় সিয়ার বাবা এবং মা সিয়ার চিন্তায় মগ্ন। সিয়া কাল রাত থেকে বাড়ি ফেরেনি। সেখানে মহেন্দ্রও উপস্থিত ছিল। মহেন্দ্র বলে, আমার মনে হয় আমাদের দেরি না করে পুলিশের কাছে যাওয়া উচিত। এরপর তারা দেরি না করে সবাই মিলে পুলিশ স্টেশনে চলে যায় এফআইআর লেখাতে। মহেন্দ্র পুলিশকে বারবার বলে এফআইআরটা লিখে নিতে, কিন্তু পুলিশটা সিয়ার মা বাবাকে সম্মানের ভয় দেখায় যে যদি এই এফআইআর লিখে নেই যে তোমাদের মেয়ে পালিয়ে গেছে বা ভেগে গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমাদের কিন্তু গ্রামে অনেক নিন্দে হবে। আর বলে, তার থেকে এক কাজ করি, আমি তোমাদের মেয়েকে খুঁজে দেওয়ার জন্য তোমাদের সাথে বের হচ্ছি, তোমাদের এফআইআর লেখাতে হবে না। যেমনটা প্রত্যেক গরিব অসহায় পরিবারের সাথে হয়ে থাকে সেরকমই তাদের সাথেও একই রকম ঘটে। মহেন্দ্র একজন উকিল হয়েও কিছু করতে পারে না, কারণ এই গ্রামের পুলিশটাও ওই পলিটিক্যাল পার্টির কাছে বিক্রি হওয়া একজন। দুদিন পর মহেন্দ্র ও সিয়ার মা আবার পুলিশের কাছে যায় সিয়ার খোঁজে, কিন্তু 3 দিন হয়ে গেল পুলিশের কোনো হেলদোল নেই। এরপর মহেন্দ্র বাড়িতে এসে ঘটনাটা ফেসবুক একটা স্টোরি লিখে পোস্ট করে। সেই পোস্টটা দেখে একজন রিপোর্টার সকাল সকাল তার বাড়িতে হাজির হয়। মহেন্দ্র তাকে দেখে অবাক হয়ে যায়। সকাল সকালই অজানা লোকটা কে? লোকটা বলে, আমি একজন রিপোর্টার এবং ফেসবুকের পোস্টটা দেখে তোমার বাড়িতে এসেছি, আমি চাই ঘটনাটাকে পেপারে ছাপাতে। এই বলে রিপোর্টার সেখান থেকে চলে যায়। দৃশ্য পাল্টায়, গ্রামের বিধায়ককে দেখা যায়। তিনি পেপারে ছাপানোর ঘটনাটাকে নিয়ে বেশ রেগে আছেন। তিনি তাড়াতাড়ি অর্ডার দেন ওই মেয়েটাকে খুঁজে বের করতে আর এই ঝামেলাটা মিটিয়ে ফেলতে, কারণ সামনেই ইলেকশন, তিনি কোনো রকমের ঝামেলা চান না। পুলিশ বিধায়কের আদেশে তাড়াতাড়ি মেয়েটাকে খুঁজতে বের হয়। দেখা যায় ফাঁকা মাঠের মধ্যে অনেক দিনের একটা পুরনো বিশাল বড় বাড়ি। পুলিশ এখানে তল্লাশি চালাচ্ছে এবং
কয়েকজন ছেলেকে তারা ধরে। দুটো মহিলা কনস্টেবল সিয়ার দেহটা কাঁধে করে নিয়ে সেখান থেকে বের করে আনে। সিয়ার অবস্থা এতটাই খারাপ যে চলার মতো অবস্থা নেই। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে, একটা চোখ পুরো কালো হয়ে গেছে। বুঝতে বাকি থাকে না যে মেয়েটার সাথে কি হয়েছে। তারা সিয়াকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং স্নান করায়, খাওয়ায়। সকালে তাকে সোজা সেখানকার কোর্টে নিয়ে যায়। সেখানে তার পরিবারের সঙ্গে তাকে দেখাও করতে দেওয়া হয় না। এরপর কোর্ট তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি হয়েছে? সিয়া সাহসের সঙ্গে এক এক করে সবকিছু বলতে শুরু করে। সে বলে, সেদিন রাত্রেবেলায় ওরা আমাকে গাড়িতে উঠিয়ে নেয়, খুব মারধর করে। আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি আমি একটা ঘরের মধ্যে বন্দী। আমার দুটো হাত বড় বড় শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেখানে 3 দিন ধরে তারা আমায় খেতে দেয়নি। দিনের পর দিন তারা আমার উপর ইচ্ছে মতো অত্যাচার এবং ধর্ষণ চালিয়ে গেছে। কথাগুলো বলতে বলতে সিয়া কান্নায় ভেঙে পড়ে এবং সিয়ার এই কথাগুলো চুপচাপ দাঁড়িয়ে সবাই মিলে শুনছিল। সিয়াকে বাইরে আনা হয়। তার মা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। সিয়া বাড়ি ফিরে আসে। তার ছোট ভাই তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে জানে না তার দিদির সাথে কি হয়েছে। সিয়া বাড়ি তো ফিরে আসে, কিন্তু তার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো কিছুতেই ভুলতে পারে না। সে তার মা বাবাকে আবারও বলে সে দিল্লি যেতে চায়। তাই মহেন্দ্র এবং সিয়ার বাবা সিয়াকে দিল্লি নিয়ে যায়। যাওয়ার পথে সিয়ার মনে পড়ে তার ভাইয়ের সঙ্গে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। যাই হোক, সিয়া দিল্লি পৌঁছে তো যায় তার কাকা কাকির কাছে। তারা সিয়াকে খুব ভালোবাসত। তার কাকি সিয়ার মন ভালো করার জন্য পরের দিন একটা নতুন জামা কিনে নিয়ে আসে। সিয়াকে সেটা দেখায়। সিয়ার জামাটা খুব পছন্দ হয়। অন্যদিকে দেখা যায় সিয়ার কাকা ও বাবা তার বিয়ের কথা আলোচনা কথাগুলো শুনতে পায়। কিছুদিন পর মহেন্দ্রের কাছে একটা কল আসে এবং সে জানতে পারে সেই অপরাধীদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মহেন্দ্র কথাটা সিয়াকে জানায়। সিয়া তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে। তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চায়। মহেন্দ্র বলে ওরা অনেক প্রভাবশালী লোক, ওদেরকে হারানো সহজ নয়। তবুও মহেন্দ্র সিয়ার পাশে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে লড়বে। মহেন্দ্র ও সিয়া এই কেসটা নিয়ে কোর্টে যায়। আর এই কথা যখন গ্রামের বিধায়ক জানতে পারে, তখন সে সিয়ার পরিবারকে কল করে বলে, যদি তোমরা এই কেসটা তুলে নাও তাহলে সিয়ার সাথে ওই ছেলেটার বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আমি করে দেব, যে ধর্ষণ করেছে ওকে, এবং সব খরচ আমার। সিয়ার পরিবারেতে রাজি হয়ে যায়, কারণ একেই বদনামির ভয়, তার উপরে কোর্টের এত খরচ চালাবে কে। তার থেকে ভালো মেয়েটার যদি বিয়ে হয়ে যায়, একটা মেয়েটারও গতি হয়ে যাবে। কিন্তু সিয়া এটাকে কিছুতেই মেনে নিতে পারে না, কারণ যে ছেলেটা তাকে ধর্ষণ করেছে তার সাথে সে কিছুতেই বিয়ে করতে পারবে না। তাই মহেন্দ্র এবং সিয়া এই কেসটা চালিয়ে যেতে থাকে। একদিন বিধায়কের লোকেরা সিয়া ও মহেন্দ্রকে কোর্টে দেখতে পায়। তারপর আর কি, তারা সিয়ার বাড়িতে আসে এবং সিয়ার বাবাকে গাছের সাথে বেঁধে মারধর করে। সিয়ার বাবার মুখ থেকে রক্ত পড়তে থাকে, এত মারে। কিছুক্ষণ পর একটা পুলিশের গাড়ি আসে এবং তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর দেখা যায় একটা নিউজ চ্যানেলে সিয়ার বাবা সব সত্যি কথা বলে দেয় যে কিভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছে। দৃশ্য পাল্টায়। দেখা যায় একটা পুলিশের গাড়ি সিয়ার পুরো পরিবারকে কোথাও যেন একটা নিয়ে যাচ্ছে। সিয়ার পরিবার জানেও না যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারপর তাদেরকে একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়। সামনে একটা চিতায় আগুন জ্বলছিল। চিতাটা আর কারণ নয়, সিয়ার বাবার ছিল। মানে সেই লোকগুলো যারা কিনা সেদিন গাছে বেঁধে তার বাবাকে পিটিয়েছে, সেই লোকগুলো তার বাবাকে মেরে ফেলেছে। পুরো পরিবার ভেঙে পড়ে, কাঁদতে থাকে। আর এই ঘটনাটা মহেন্দ্র রেকর্ড করে এবং আবারও ফেসবুকে পোস্ট করে দেয়। মহেন্দ্র ফেসবুকে পোস্ট করার পরে সেই লোকগুলো কিছুদিন পর মহেন্দ্রের পুরো বাড়িটা আগুনে জ্বালিয়ে দেয়। মহেন্দ্রের চোখের জল থামতে চায় না। মহেন্দ্রের স্কুটারটাও তার চোখের সামনে জ্বলছিল। একটু পর দেখা যায় বিধায়কের বাড়ির সামনে অনেক রিপোর্টার, তাকে অনেকে প্রশ্ন করছে এবং সে প্রশ্নের উত্তর দিচ্ছে। যেমন একজন জিজ্ঞেস করে, সিয়ার বাবাকে যে মেরেছে সে তো আপনার ভাই হয়। বিধায়ক মিথ্যে কথা বলে। সে বলে খবরটা মিথ্যে, সত্যি নয়। ইতিমধ্যে একজন রিপোর্টার বলে যে জেলা সরকার এই কেসটাকে সিবিআই এর হাতে তুলে দিতে চেয়েছে। সিবিআই ভারতের একটা গোয়েন্দা সংস্থা। এই কথা শুনে বিধায়ক চিন্তায় পড়ে যায় এবং রিপোর্টারদের কাছে নিজেকে ভালো প্রমাণ করার জন্য বিধায়ক বলে, আমিও চাই যেন মেয়েটা তার বিচার পায়। এরপর দেখতে দেখতে সিবিআই সেই গ্রামে ঢুকে পড়ে। সিবিআইয়ের অফিসাররা গ্রামটাকে ভালো করে দেখে এবং তারা এটাও দেখে যে এই গ্রামের লোকেরা কিভাবে বিধায়কের ওপর অন্ধবিশ্বাস করে। বিধায়কের সিদ্ধান্তই গ্রামের লোকেদের সিদ্ধান্ত। কিছুক্ষণ পর সিয়াকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়। তার সামনে সিবিআইয়ের লোকেরা এবং তাদের হাতে সিয়ার লেখা একটা বয়ান। তারা সিয়াকে বলতে বলে তার সাথে হওয়া ঘটনার কথা।
সিয়া আবারও বলতে থাকে, কিন্তু এবার তাকে বিধায়কের ব্যাপারে বলতে বলা হয়, কারণ সে তার বয়ানের কাগজগুলোতে বিধায়কের নামও উল্লেখ করেছিল। সিবিআইয়ের অফিসাররা একটু জোর গলা জিজ্ঞেস করে, বিধায়কের নাম কেন লিখেছ? সিয়া ভয়ে সেখান থেকে উঠে এসে বাইরে বেরিয়ে আসে, তার মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তাকে আবারও নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। সিয়া সাহস করে বলতে থাকে যে সে কেন বিধায়কের নামটা লিখেছে। সে বলে, একদিন রাতে এক মহিলা, যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম সিয়ার মায়ের সাথে গল্প করতে, তো সেই মহিলাটা সিয়াকে বলে যে বিধায়ক বাবু তোমাকে একটা চাকরি ব্যবস্থা করে দেবে এবং এই জন্য তোমার সাথে বিধায়ক বাবু একটু আলোচনা করতে চায়। গ্রামের বিধায়ক দিনের বেলা খুব ব্যস্ত থাকে, তাই সিয়াকে সন্ধ্যাবেলায় ডাকা হয়। সিয়া সেই কথা শুনে চলে যায় এবং সেই মহিলা সিয়াকে বিধায়ক বাবুর ঘরে পাঠিয়ে দেয়। আর সেখানেই তার সঙ্গে বিধায়ক বাবু খুব খারাপ একটা কাজ করে। বিধায়ক সিয়ার সঙ্গে যৌন হেনস্থা করে। সিয়া প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু কিছুই বলতে পারে না, কারণ বিধায়ক গ্রামের সবথেকে বড় নেতা। সিয়া সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আসে, আর এই জন্য সিয়া সেই মহিলাটার উপর রেগে গিয়ে তাকে উল্টোপাল্টা কথা বলেছিল। এরপর সিবিআই বিধায়কের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় ফরেন্সিক রিপোর্টের জন্য। আর যে ছেলেগুলোকে পুলিশ ছেড়ে দিয়েছিল তাদেরকে সিবিআই আবার অ্যারেস্ট করার অর্ডার দেয়। দেখা যায় সিয়া তার বাবার শেষ কাজে গেছে, কিন্তু সেখানেও তাদের উপর গুলি চালানো হয়। তারা কোনোভাবে সেখান থেকে প্রাণ বাঁচায় এবং সন্ধ্যের সময় একটা নৌকায় করে সিয়া ও তার ভাই মহেন্দর সেখান থেকে বাড়ি ফেরে। সিয়ার কাছে আজ এই পৃথিবী কোনো নরকের থেকেও কম না। পরের দিন সকালে মহেন্দর ও সিয়ার পরিবার তার ছোট্ট ভাইজিকে বাড়িতে রেখে একটা ভাড়া গাড়ি করে কোর্টের জন্য রওনা হয়। ফেরার পথে গাড়িটার জানালা খুলে সিয়া তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদের আলো দেখতে পায়। আর ঠিক সেই সময় একটা বড় লরি এসে তাদের গাড়িটাকে খুব জোরে ধাক্কা মারে। সব শেষ, গাড়িটা উল্টে যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এবং অ্যাম্বুলেন্স আসে তাকে উদ্ধার করার জন্য। গাড়ির মধ্যে থাকা সিয়ার মা, সিয়ার কাকা এবং মহেন্দ্র সবাই প্রাণ হারায়, কিন্তু তখনও শ্রেয়ার হৃৎপিণ্ডটা ধুকধুক করছিল। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর এই খবরটা পুরো নেট দুনিয়ায় ছড়ে পড়ে। বোঝাই যায় যে প্ল্যান করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখা যায় সিয়া কোমাতে চলে গেছে, তার সামনে তার ছোট ভাইটা বসে আছে। সিয়ার শরীরটা হঠাৎ একটু নড়ে ওঠে এবং তারপর সে সেখানেই মারা যায়। আর এটাই ছিল এই মুভিটার শেষ দৃশ্য। যেহেতু এটা কোনো কাল্পনিক মুভি নয়, তাই সুতরাং শেষে সেই মহিলা বদলা নেবে, বদলা নিয়ে কোনো একটা হিরোইক কাজ করবে, এরকম কিছু নেই। যা ঘটেছিল বাস্তবে তাই এই মুভিটার মধ্যে তুলে ধরা হয়েছে। এরকম করেই কত মেয়ে দিনের পর দিন, রাতের পর রাত বাড়ি ফেরে না। তাদের সঙ্গে বিভিন্ন শারীরিক অত্যাচার হয়, ধর্ষণ হয়, এই সমস্ত কিছুর খোঁজও পাওয়া যায় না। তবু মাঝে মাঝে দু একটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তো মানুষ জানতে পারে। সিয়ার মতো কত মেয়ে অসহায়ভাবে নিজের শরীর এবং শেষ পর্যন্ত নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। লিস্ট খুললে লিস্ট বিশাল বড়। দেশ যে কোনো হোক না কেন, ধর্ষণ নারকীয় অপরাধ ছিল, আছে আর থাকবে। কিন্তু সবথেকে লজ্জাজনক হলো বিচার ব্যবস্থা, কারণ অধিকাংশ বিচারে দেখা যায় প্রমাণ না পাওয়ার জন্য ধর্ষক মনের আনন্দে বাইরে ঘুরতে থাকে, আর ধর্ষিতা হয় সমাজের চক্ষু লজ্জায় মারা যায় বা তাকে মেরে ফেলা হয়। একটা জিনিস যদি একটু ডিপলি ভেবে দেখা যায় তাহলে বোঝা যাবে, ধরো আমি বসে আছি, এখন রেকর্ড করছি, একটা বিষাক্ত কালো পিঁপড়ে এসে আমাকে প্রচণ্ড কামড়ে দিল। আমার প্রথম রিয়াকশন কী হবে? সেই পিঁপড়েটার প্রতি আমি প্রচণ্ড ক্ষেপে যাব। জুতো দিয়ে হোক, যা খুশি দিয়ে হোক, পিঁপড়েটাকে মারার চেষ্টা করব। একটা পিঁপড়ের কামড় যখন আমরা সহ্য করতে পারি না, তাকে খুন করতে পিঁপড়াটাকে মারতে ইচ্ছে করে। তো একটা মেয়ে, সেই মেয়েটার যখন সম্মান, ইজ্জত তার ইচ্ছের বিরুদ্ধে কোনো মানুষ নষ্ট করে দেয়, সেই মেয়েটাকে অত্যাচার করে, সেই মেয়েটাকে বাধ্য করে মৃত্যুর পথ বেছে নিতে, সেই মেয়েটার মনে সেটা কতটা বেশি গভীর দাগ ফেলতে পারে, কতটা গভীর কষ্টের সৃষ্টি করতে পারে, তা যার সাথে হয় বোধ করি সে ছাড়া বাইরে থেকে কেউ অতটা গভীরভাবে অনুভবও করতে পারে না। তো যাই হোক, এই ছিল একটা নারকীয় সত্য ঘটনা অবলম্বনে মুভি সিয়া। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর আমার বলা শেষের কথাগুলো সম্বন্ধে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই লিখবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট বিভিন্ন মানুষের চোখ খুলে দিতে পারে। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক, ইনস্টাগ্রাম লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকো, আশেপাশে মানুষকে ভালোবাসো, মানুষকে সম্মান করো, কারণ মানুষ মানুষের জন্য।